হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুবই ভালোভাবে পড়াশোনা করছো। আমি গত দিনে যে 5খানা প্রশ্ন সমাধান করে দিয়েছিলাম তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং ভালো করে প্র্যাকটিস করেছো। এছাড়া যে আয়ত ঘন বা ঘনকের উপর যে সূত্রগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা খুবই ভালোভাবে মুখস্থ করেছো। যদি মুখস্থ করে না থাকো তাহলে খুব ভালো করে আগে মুখস্থ করে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর প্রতিদিন তোমরা 10 থেকে 15 মিনিট আমাকে সময় দাও। অঙ্কের প্রতি যে তোমাদের ভীতি সেটা আশা করি তোমাদের কেটে যাবে এবং তোমরা গণিতে ভালো নাম্বার পেয়ে পাশ করতে পারবে। যারা পিছিয়ে আছো তাদের জন্যই বলছি, যারা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করছো তাদের জন্য ভিডিও দেখার প্রয়োজন হয় না। যারা পিছিয়ে আছো তাদের জন্যই আমি এই ভিডিওগুলো করছি। ভালো করে দেখো। আজকেও কয়েকটি প্রশ্ন উত্তর তোমাদেরকে করে দিয়েছি, ভালো ভালো প্রশ্ন, মাধ্যমিকে আসার মতন। সেগুলো দেখো কি বলেছে। দুটি ঘনক আছে, মনে করো দুটি লুডোর ছক্কা আছে, মানে দুটো ঘনক আছে। প্রতিটি তলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, মানে প্রথম গোলকটির তলের ক্ষেত্রফল যদি 4 হয় তাহলে দ্বিতীয় ঘনকটির প্রতিটি তলের ক্ষেত্রফল কত হবে? 9 হবে। তাদের আয়তনের অনুপাত কত? বুঝতে পারলে? মনে করি এটা একটা ঘনক, ঘনকটা আঁকাটা খুব একটা ভালো হয়নি, যাই হোক। এই যে এক একটা তল কিরকম আকার হয়? বর্গাকার হয়। গত ক্লাসে আমি বুঝিয়েছি। এক একটা তল, মোট 6টা তল থাকে। লুডোর ছক্কা যদি হাতের কাছে না থাকে তাহলে একটা ইট নিয়েও দেখতে পারো, ওদের 6টা তল আছে। এগুলো হচ্ছে তল। একটা তল, এর নিচে, এর ঠিক বিপরীতে। যাই হোক, তা ধরি প্রথম ঘনকটির বাহুর দৈর্ঘ্য একক ধরে নিলাম, আর দ্বিতীয় ঘনকটির বাহুর দৈর্ঘ্য একক ধরলাম। তাহলে প্রশ্নানুসারে প্রথম ঘনকটির তলের ক্ষেত্রফল কি লিখেছি? আমি প্রথম ঘনকটির তলের ক্ষেত্রফল লিখেছি ইস্টু অনুপাত দ্বিতীয় ঘনকটির তলের ক্ষেত্রফল সমান সমান কত? 4:9। এটা ওরা ক্লু দিয়ে দিয়েছে, আমি বলেছি প্রতিটি অঙ্কেতে ওরা একটা করে ক্লু দিয়ে দেবে। প্রথম ঘনকটির তলের ক্ষেত্রফল, তাহলে এক একটা তলের ক্ষেত্রফল কি? এক একটা তল যেহেতু বর্গাকার তাই জন্য কি ফর্মুলাটা কি? বাহুর স্কোয়ার। আমি গত ক্লাসে এটা বলেছি, বাহু স্কোয়ার। একটা বর্গক্ষেত্র, এক একটা তল, তাহলে এই বাহু আর এই বাহু গুণ করলে বাহুর স্কোয়ার হয়, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল বেরিয়ে যায়। আর দ্বিতীয় ঘনকটির তলের ক্ষেত্রফল বি স্কোয়ার, যেহেতু এক একটা বাহু বি ধরেছি তাই জন্য বি স্কোয়ার সমান সমান কত? সমান সমান এই জায়গায় সমান সমান 4:9। তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 4/9। তাহলে স্কোয়ার আমি তুলছি, তাহলে এদিকে স্কোয়ার তুলতে গেলে এদিকে কী করতে হয়? রুট ওভার দিয়ে দিতে হয়। এই রুট ওভার দিয়ে দিলাম। তাহলে এ বাই বি সমান সমান 4-এর বর্গমূল হচ্ছে 2 আর 9-এর বর্গমূল কি? 3। ঠিক আছে, তোমরা এইভাবে করে নিতে পারো, এটাও করে নিতে পারো। এই ক্যালকুলেশনটা করবে অথবা এই ক্যালকুলেশনটা। এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 4/9, মানে এখান থেকে টানলাম। তাহলে স্কোয়ার বাই বি স্কোয়ার, 4কে 2 স্কোয়ার করে নিলাম আর 9কে 3 স্কোয়ার করে নিলাম। তাহলে স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ারগুলো বাদ দিয়ে দিলাম। 3/2 2/3 হয়ে গেল। এবার বলেছে ঘনক দুটির আয়তনের অনুপাত কত? তাহলে আয়তনের ফর্মুলা কি? বাহুর কিউব। আয়তনের ফর্মুলা কি? বাহুর কিউব। এই বাহু লিখলাম, বাহু তার কিউব ইস্টু বাহু তার কিউব, আয়তন বাহুর কিউব। তাহলে বাহু কত? বাহুর মান কত? এটা হচ্ছে এ, তার মাথায় 3 দিলাম ইস্টু অনুপাত। তারপরে এই বাহুটার মান কত? বি, 3 দিলাম। তাহলে এর মান কত? 2।
আর বি এর মান কত? 3, এই যে বার করে ফেলেছি। এ বাই বি সমান সমান 2/3, তাহলে এর মান 2, তাহলে বি এর মান কত? 3। তাহলে 2 এর কিউব কত হয়? 8। 2 এর কিউব 8, আর 3 এর কিউব কত? 27। 3 এর কিউব মানে 3 গুণ 3 গুণ 3, 27। আর 2 এর কিউব মানে 2 গুণ 2 গুণ 2, 3টে 2 এর গুণফল। তাহলে বুঝতে পেরে গেছো? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বরের কোশ্চেনটা। দারুণ অঙ্ক। একটি আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 16 সেমি, 12 সেমি আর 9 সেমি। আয়তঘনের যে ছবিটা আমি এঁকে দিয়েছিলাম সেখানে দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা, উচ্চতা কোনটা দেখিয়ে দিয়েছি। একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 16 সেমি, 12 সেমি আর 9 সেমি। বলেছে আয়তঘনকটির সমান আয়তনের একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য নির্ণয় করো। আয়তঘনকটির সমান আয়তনের একটি ঘনকের, তাহলে আয়তঘনকটির সমান আয়তন, তাহলে আয়তঘনকটির আয়তনটা তোমাকে আগে বার করতে হবে। আয়তঘনকটির আয়তন বার করতে হবে। যেই আয়তঘনকটির আয়তন তোমাকে বার করতে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমাকে ফর্মুলাটা কি হলো? তাহলে আয়তঘনকটির আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। অবশ্যই আয়তন বার করতে দিলে ঘন একক লিখবে, ঘন একক। তো দৈর্ঘ্য কত? 16, প্রস্থ কত? 12, আর উচ্চতা কত? 9। গুণ করলাম 1728 ঘন সেমি হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই যে আয়তঘনকটির আয়তন, এটা কার সমান? পরিষ্কার বলে দিয়েছে, দেখো, আয়তঘনকটির সমান আয়তনের একটি ঘনক। তা আয়তঘনকটির আয়তন যা হবে, ওই ঘনকটির আয়তনও তাই হবে। তাহলে আমরা তখন কি করলাম? সুতরাং বা প্রশ্নানুসারে বা শর্তানুসারে যাই বলো, এখানে প্রশ্নানুসারে লিখতে পারো। প্রশ্নানুসারে ঘনকটির আয়তন 1728 লিখে দিলাম। তাহলে ঘনকটির আয়তনের ফর্মুলা কি? বাহুর কিউব। যেমন আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আর ঘনকের বেলা তো দৈর্ঘ্য যা, প্রস্থ তাই, উচ্চতাও তাই, তাই জন্য কি লেখা হয়? বাহুর কিউব লেখা হয়, মানে বাহু গুণ বাহু গুণ বাহু। দৈর্ঘ্যের জায়গাও বাহু, প্রস্থের জায়গাও বাহু, উচ্চতার জায়গাও বাহু, তাই জন্য তিনটে বাহুর গুণফল মানে বাহুর কিউব। 1728, 1728কে 12 গুণ 12 গুণ 12 করলে চলে আসবে 1728। ঠিক আছে? তাহলে বাহু সমান সমান কত? এখানে 3 আর এখানে 3 কেটে গেল, তাহলে রইল কত? 12। তাহলে ঘনকটির আয়তন কত হয়ে গেল? ঘনকটির আয়তন তোমরা পেয়ে গেলে 12 সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? 1728 কী করে ভাঙানো হয় সেটাও দেখিয়ে দেবো। নেক্সট দেখো, 8এর অঙ্কটা কি বলেছে দেখো, খুব দারুণ অঙ্ক। এই 8এর অঙ্কটা দারুণ অঙ্ক। একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমষ্টি, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার সমষ্টি হচ্ছে 26। সমষ্টি মানে যোগফল। দৈর্ঘ্য আর প্রস্থ আর উচ্চতা যদি যোগ করি আমরা 26 পাবো। ঠিক আছে? এবং সমগ্র তলের ক্ষেত্রফল 451 বর্গ সেমি। আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? ঠিক আছে? কর্ণ কোনটা সেটাও বুঝিয়েছি। এখানে দুটো ক্লু দিয়েছে, একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, আর একটা কি সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে আয়তঘনকটির দৈর্ঘ্য ধরে নিলাম এ একক, প্রস্থ হচ্ছে বি একক এবং উচ্চতা হচ্ছে সি একক। খুব ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে। তাহলে প্রথম শর্তানুসারে এখানে লিখতে পারো, প্রথম শর্তানুসারে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত? 26। এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ আর সি হচ্ছে উচ্চতা, তাদের সমষ্টি হচ্ছে 26। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আর দ্বিতীয় শর্তানুসারে, এটা হচ্ছে দ্বিতীয় শর্তানুসারে সমগ্র তলের ক্ষেত্রফল কত? 451। এটা 2 নম্বর নিশ্চয়ই, তাই তো? এটা 2 নম্বর। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এবার আমরা করে যাচ্ছি অঙ্কটা। 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, দেখো আমি লিখে দিয়েছি, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য সমান সমান কত? 451 আমরা লিখলাম। তাহলে 2, দৈর্ঘ্যের জায়গায় এ লিখলাম, প্রস্থর জায়গায় বি লিখলাম, প্রস্থর জায়গায় বি লিখলাম, উচ্চতার জায়গায় সি লিখলাম, এই যোগের জায়গায় কিন্তু যোগ, আবার উচ্চতার জায়গায় সি লিখলাম, দৈর্ঘ্যের জায়গায় এ লিখলাম। দেখো, দৈর্ঘ্যের জায়গায় এ লিখেছি, গুণ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন দিয়েছি, প্রস্থের জায়গায় বি লিখেছি, যোগের জায়গায় যোগ চিহ্ন দিয়েছি, প্রস্থের জায়গায় বি লিখেছি, গুণ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন, উচ্চতার জায়গায় সি লিখেছি, এরকম করে আমরা সাজিয়ে নিয়েছি। তারপরে দেখো, তাহলে 2 এর সাথে যদি বি গুণ করি তাহলে এবি হয়,
বি এর সাথে সি গুণ করলে বিসি হয়, আর সির সাথে এ গুণ করলে এসি হয়। সমান সমান 451। তাহলে এটাকে কি করলাম, 2 নম্বর সমীকরণ লিখলাম। এবার 1 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই লিখলাম। তাহলে 1 নম্বর সমীকরণটা প্রথমে লিখে নিলাম। 1 নম্বর সমীকরণটা প্রথমে লিখলাম। লেখার পরে আমরা কি করলাম, এদিকেও 2 দিলাম, এদিকে দিলাম। এটাকে বলা হয় স্কোয়ারিং বোথ সাইডস, মানে উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষ কেন বলছি, এদিকটা হচ্ছে বাদিক আর এদিকটা হচ্ছে ডান দিক। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাই জন্য উভয় পক্ষ, এটা বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। সমান সমানের বাঁ দিকে যেটা থাকে বাম পক্ষ, সমান সমানের ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে ডান পক্ষ। হ্যাঁ, তাহলে সমান করছি উভয় পক্ষকে বর্গ করে। এবার বর্গের ফর্মুলা ফেললাম, ক্লাস 7-এর ফর্মুলা, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এই ফর্মুলাটা মনে রাখবে। এখানে a এর জায়গায় x থাকতে পারে, b এর জায়গায় y থাকতে পারে, c এর জায়গায় z থাকতে পারে, ধরে করতে পারো। ফর্মুলাটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca। আর 26-এর স্কোয়ার মানে হচ্ছে 26 গুণ 26, 676। এবার কি করলাম, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের জায়গায় স্কোয়ার লিখলাম, বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার লিখলাম, সি স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার লিখলাম। আর এই লাইনটা থেকে 2টা কি করলাম, কমন নিলাম, মানে বাইরে বার করে দিলাম। সবার মধ্যে 2 আছে, 2কে কমন নিয়ে নিলাম, ঠিক আছে। এবার কি করলাম, পরের লাইনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আবার লিখলাম, প্লাস এই যে ফিগারটা দেখো, এই যে এতটা যে ফিগারটা, আমরা কিন্তু যে যখন 2 নম্বরটা বার করেছিলাম, এই যে 2 নম্বরটা যে বার করেছিলাম 451, সেটা আমরা পুট করলাম। দেখো এই জায়গায় আমরা পুট করেছি, এটার জায়গায় কি লিখেছি, 451 লিখেছি। সমান সমানের জায়গায় সমান সমান, 676-এর জায়গায় 676। ঠিক আছে, এখানে তুমি লিখে দিতে পারো, যেহেতু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান সমান 451, তাই জন্য আমরা এখানে মানটা বসাতে পারলাম। এবার পরের লাইনে কি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেখে দিলাম, সমান সমান 451টা সমান সমান এপারে আছে, এপার থেকে ওপারে পাঠিয়ে দিলাম, 451 হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এটা থেকে এটা বিয়োগ করে দিলাম, 225 হলো। তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাই তো, এই ফর্মুলাটা আমরা জানি, আমরা নিশ্চয়ই মুখস্থ করে ফেলেছি। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার মানে কি, দৈর্ঘ্যকে এ, এই লাইনটায় তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস প্রস্থ বি স্কোয়ার প্লাস উচ্চতা হচ্ছে সি স্কোয়ার, লিখতেই পারি। তাহলে এইটার মানটা কত, এটা মানটা কত, 225। তাহলে এইটার জায়গায় কি লিখলাম, 225 লিখলাম। 225কে কি করলাম, ভাঙালাম, 5 দিয়ে ভাগ করলাম, তারপরে 3 দিয়ে ভাগ করলাম। তাহলে 5 গুণ 5 গুণ 3 গুণ 3, তাহলে 225 হয়। উৎপাদকে বিশ্লেষণ করলাম, তাহলে দুটো 5 আছে, একটা 5 বাইরে চলে এলো, দুটো 3 আছে, একটা 3 বাইরে চলে এলো, বর্গমূল করলাম। তাহলে 3 5 কত হলো, 15। এরকম বর্গমূল তোমরা করতে পারবে, এরকমভাবে বর্গমূল। ঠিক আছে, তো যেমন রুট ওভার 4 মানে কি, 2 গুণ 2, একটা 2 বাইরে চলে আসে, এরকম। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তারপর নেক্সট দেখো, 9 নম্বরের একটা অঙ্ক, ছোট্ট অঙ্ক। একটি ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা এ, প্রান্তরেখার সংখ্যা বি এবং তল সংখ্যা সি হলে 4 ইন্টু এ প্লাস সি মাইনাস 3b এর মান কত, এইটার মান চেয়েছে। তোমাদের এরকমভাবে কোশ্চেন দিয়ে ঘাবড়ে দিচ্ছে, তোমরা ঘাবড়ে যাচ্ছ, যেহেতু তোমাদের প্র্যাকটিস নেই, বুঝতে পারছো না, ঘাবড়ে যাচ্ছ। তাই জন্য প্রথম থেকে একদম কনসেপশনটা ক্লিয়ার রাখবে, যেই যে ইনফরমেশনগুলো আমি দেবো সেগুলো একদম মাথায় ঢুকিয়ে রাখো। 15 মিনিট করে প্রতিদিন সময় দাও আমাকে, 15 মিনিট, আর কিচ্ছু না। দেখো, আমরা জানি কি, ঘনকটির শীর্ষবিন্দুর সংখ্যা 8। ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা কত হয়, 8। একটা ইট নেবে, ইটটাকে নিয়ে মাথা এই কোণা, এই মাথাগুলোকে গোনার চেষ্টা করবে, দেখবে উপরে 4টে আছে, নিচে 4টে আছে, তাহলে 8। প্রান্তরেখার সংখ্যা 12, উপরে 4টে, নিচেও 4টে, আর সাইডগুলো দিয়ে কটা আছে, আরও 4টে, তাহলে 12টা। তল সংখ্যা কি বলেছি, 6টা, হিসাব পেয়ে গেছো। এবার তার মানে কি, এটা হয়ে গেছে এ, এটা হয়ে গেছে বি, আর এটা হয়ে গেছে কি সি, কারণ শীর্ষবিন্দুর সংখ্যা এ মানে কত, 8টা, তাই তো। হ্যাঁ, বি মানে কটা, 12টা, সি মানে কটা, 6টা। তাহলে এবার অঙ্কটা টুকলাম, টোকার পরে কি করলাম, 4, এর জায়গায় কত লিখলাম, 8 লিখলাম, যোগের জায়গায় যোগ, সি এর জায়গায় কত, এই যে 6 লিখলাম।
বিয়োগের জায়গায় বিয়োগ 3, আর বি এর জায়গায় কত লিখলাম 12, বি মানে 12 প্রান্তরেখার সংখ্যা বলে দিয়েছে উপরে কোশ্চেনে। এবার কি করলাম 8 আর 6 যোগ করলাম 14 হলো, 14 সাথে 4 যোগ গুণ করলাম 56 হলো, আর 3 আর 12 গুণ করে 36 হলো, 56 থেকে 36 বিয়োগ করলাম কত হলো 20 হলো। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব দারুণ অঙ্ক, পরীক্ষা আসার মতন। একটি ঘনকের তল সংখ্যা এক্স, তল সংখ্যা দিয়ে দিয়েছে এক্স, ধার সংখ্যা হচ্ছে ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই জেড প্লাস পি এর মান কত? তাহলে আমরা জানি কি, এই ইনফরমেশনগুলো কিন্তু জানতে হবে। আমরা জানি ঘনকের তল সংখ্যা 6, ধার সংখ্যা 12, শীর্ষবিন্দু সংখ্যা 8, তাহলে কর্ণের সংখ্যা হচ্ছে 4। বুঝতে পেরেছো? তার মানে তল সংখ্যা 6, তার মানে কি এটা হচ্ছে এক্স, ধার সংখ্যা হচ্ছে ওয়াই 12, শীর্ষবিন্দু সংখ্যা 8, তার মানে কি জেড, আর কর্ণের সংখ্যা পি মানে কি 4। এবার তোমাকে এইটার মান বার করতে দিয়েছে, মানগুলোকে পুট করেছি, এক্স এর জায়গায় 6 লিখেছি, ওয়াই এর জায়গায় 12, জেড এর জায়গায় 8, পি এর জায়গায় 4। এবার 8 আর 4 কত 12, 12 আর 6 কত 18, 18 থেকে 12 গেলে কত 6 হয়েছে। এবার আরেকটি অঙ্ক দেখো, 8 সেমি বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনককে, 8 সেমি বাহু বিশিষ্ট মানে ধাতব ঘনকটার এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, সেটাকে গলিয়ে দেওয়া হলো, গলিয়ে 4 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনক তৈরি করা যাবে? তো যখনই গলিয়ে দিচ্ছ, কোনো কিছু গলিয়ে দিচ্ছ, তার মানে তখন বুঝতে হবে সেটা আয়তন, আয়তন বার করতে হবে, মানে ওইটার মধ্যে কতটা পদার্থ আছে, ওই গোলকটিতে কতটা পদার্থ আছে সেটাই হচ্ছে ওই ঘনকটির আয়তন। মানে ঘনকটিতে, গোলকটি বলছি, ঘনকটিতে কতটা পদার্থ আছে, যে পদার্থটা দিয়ে তৈরি হয়েছে সেটাই হচ্ছে তার আয়তন। তা ছোট ঘনকের সংখ্যা, তাহলে ছোট ঘনকের সংখ্যা তার কটা হতো? দেখো ফর্মুলাটা লিখেছি, দেখো বড় ঘনকটির আয়তন ভাগ এক একটি ছোট ঘনকের আয়তন, ঠিক আছে? বড় ঘনকটির আয়তন ভাগ একটি ছোট ঘনকের আয়তন। তা বড় ঘনকটির, ঘনকের আয়তনের ফর্মুলা কি? বাহুর কিউব। সে বড় ঘনক হোক আর ছোট ঘনক হোক, আয়তনের ফর্মুলা কিন্তু একই। এবার দেখো, কিন্তু বড় ঘনকের বাহু কত আলাদা, 8, তার মাথায় 3 দিয়েছি, ঘন সেন্টিমিটার, যখনই মান বসাবে তখন সেইটা কি এককে আছে বসিয়ে দেবে। আর ছোট ঘনকটার আয়তন কত সেটা বার করলাম, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, তাহলে 8 এর কিউব মানে কি 8 গুণ 8 গুণ 8, আর 4 কিউব মানে কি 4 গুণ 4 গুণ 4, এবার কাটাকুটি করলাম, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে এবার গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, তাহলে ছোট ঘনক কটা তৈরি করতে পারবো, ছোট ঘনক কটা তৈরি করতে পারবো, 8খানা ছোট ঘনক আমরা তৈরি করতে পারবো। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অঙ্কগুলো আবার দেখবে, প্রশ্নগুলো খালি ফলো করবে, প্রশ্ন পড়বে, প্রশ্ন পড়ে তারপরে উত্তর করবে। এই প্রশ্নটা দেওয়া আছে, তার উত্তরটা আমরা কিভাবে তৈরি করেছি, কি প্রশ্ন থাকলে কি করব, সেটা তোমাদের শিখতে হবে। তারপরে ধীরে 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 তোমরা ক্যালকুলেশন করতে পারবে। আমি আবারও বলছি, তোমরা আমাকে প্রতিদিন 15টা মিনিট করে সময় দাও, তোমরা অঙ্ক পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। ওকে, টাটা।